মেয়েরা কিন্তু অনেক বেশি হিসাবি, বুঝছো? আমরা মেয়েরা সহজেই কিন্তু টাকা পয়সা অপচয় করি না, নষ্ট করি না, যেটা দরকার সেটা কিনে। বাঙালিরা কোনো জিনিস পেলে সেটাকে নিয়ে অনেক বেশি কাহিনী শুরু করে, তারপরে কয়েকদিন পরে সেটা ভুলে যায়। আমরা মেয়েরা আসলে অনেক বড় অসহায়, বুঝছো? চাইলেই আমরা সব কিছু করতে পারি না। প্রতিবাদ করি, তারপরে সেটাকে খুব বেশি বড় করতে পারি না। খুব বেশি বড় করলে সংসার অশান্তি সৃষ্টি হয়। গত ভিডিওতে তো কোনো লাইকই পেলাম না। এত সুন্দর একটা ভিডিও ছাড়লাম, এত শখ করে চুলা কিনলাম, বাট তোমরা কেউ লাইকই করলে না। এটা কোনো কথা হইলো বলো তো? মানে আমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, বুঝছো? আমি তোমাদেরকে কী বলবো, আসলে আমি বুঝতে পারছি না তোমাদেরকে আমি কীভাবে বলবো এই কথাগুলো। মানুষের জীবনে এমন অনেক কিছু আছে যা মানুষ কাউকে বলতে পারে না বা কারোর কাছে শেয়ার করতে পারে না। মেজোভাবি 4 বাচ্চাকে ঈদি জামা কিনে দিল, আলহামদুলিল্লাহ। ঈদে কেউ খুশি হয়ে কাপড় দিলে সেটা দামি হোক কম দামি হোক সেটা কোনো ব্যাপার না, কাপড় দিয়েছে এটাই বড় কথা। বাবা মারা যদি ঈদে কাপড় না দেয় তাহলে বাচ্চা কীভাবে আনতে পারবে বলো? কীভাবে ওরা খুশি হবে? কখন কি হয় এটা তো আমরা কেউ বলতে পারি না। আমরা সবাই আসলে ভাগ্যের হাতে বন্দী। পুঁইশাক কিনে নিয়ে এসেছি, বাবু টাকা দেয়নি, আমি আমার পকেট থেকে কিনে নিয়ে এসেছি। কয়েকদিন ধরে পুঁইশাক খেতে খুব ইচ্ছা করেছিল, আর করল্লা। পুঁইশাক কিনেছি, করলা কিনেছি, আর বেগুনি চপ খাওয়ার জন্য একটা বেগুন কিনেছি। বাবুরাবু কম টাকা দিয়ে বেগুন কিনে দিয়েছিল, সেই বেগুনটা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো উনি আবার বেগুন এনেছিল চিকন বেগুনগুলো। চিকন বেগুন দিয়ে বেগুন চপ বানালে খেতে ভালো লাগে না, বেগুনটা যদি মোটা হয় তাহলে খেতে ভালো লাগে। এই কারণে আমি মোটা বেগুন কিনে নিয়ে এসেছি। যদিও দাম একটু বেশি, তারপরও একটা কিনেছি, একটা দাম নিয়েছে 10 টাকা। আর 10 টাকা টমেটো কিনেছি, টমেটো খেতে ইচ্ছা করে। বাবুরাবু টমেটো শসা কিছুই আনে না। ও যে যায় না, শরীর খারাপ হয়ে গেছে, এই কারণে আর আনে না। আমি শত বললেও আনে না। ধনিয়া পাতা কিনেছি 10 টাকার, আর একটা শসা কিনেছি 10 টাকা দিয়ে। রমজান মাসে শসা টমেটো না হলে হয় বলো? এগুলো ছাড়া তো ইফতার করাও যায় না। কি আর করার, আমাকে আনতে হয়। বেগুনটা বড়ই আছে, বেগুনের দাম একটু কমেছে, খুব বেশি কমেনি। তারপরও যা আমি পেয়েছি এটাই অনেক বেশি আমার জন্য। পোশাকটা আনা আরেকটা কারণ হচ্ছে পোশাকের পাতা দিয়ে পোশাকের চপ বানাবো। পোশাকের চপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো পোশাকের চপ আমাকে কমেন্টস করে জানাও। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসে অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। 20 রমজানের পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে করলা ভাজি করব আর পুঁইশাক রান্না করব। তারপর ঝটপট করে ইফতারগুলো বানিয়ে নিব। এই সব কিছু তোমার সাথে শেয়ার করব। সবার রমজান মাস কেমন চলতেছে? সবাই কেমন রোজা রাখতে পারতেছো? সবগুলো রোজা তো আমাদের মেয়েদের পক্ষে রাখা সম্ভব হয় না, ভাঙতি পড়ে যায়। তারপরেও চেষ্টা করি সবগুলো রোজা রাখার। টমেটো আর শসা ফ্রিজে রাখতেছি না, বাইরে রাখতেছি। জাহাঙ্গে দিব তো তাই বাইরে রাখতেছি। ওরও তো খেতে ইচ্ছে করে, কতদিন ধরে ওকে খাওয়াই না। ফ্রিজে রাখার কারণে ওকে খাওয়ানো হয় না, তাই ঠিক করছি ফ্রিজে আর রাখবো না, বাইরেই রাখবো। দেখি ওর কোনো সমস্যা হয় কি না। আশা করি ওর কোনো সমস্যা হবে না। বাবুরাবু কাকের হাতে এত বড় একটা কোক নিয়ে এসেছে, বুঝছো? উনি আসলে কি চিন্তাভাবনা করে এত বড় কোক নিয়ে এসেছে এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। তোমরাও অবাক হবা। এই যে দেখো গ্লাস, এই গ্লাসটা যেন উনি নিয়ে এসেছে। এটা কোনো গ্লাস হইলো? কোকের সাথে গ্লাস ফ্রি দেয়, এই জন্য বড়টা নিয়ে আসছে। এটা কোনো গ্লাস হইলো? তোমরাই বলো। মানটা ভালো হলেও মানতাম। এই গ্লাসের জন্য উনি এত বড় একটা কোক নিয়ে এসেছেন। এত বড় একটা কোক না আনি উনি যদি ফলফ্রুট আনতো তাও তো হইতো। দেখো ঘুরে ফিরে সেই কোকাকোলা কোম্পানি কোক নিয়ে এসেছেন। মাঝখান দিয়ে আনেননি, বাবা খাওয়া যাবে না, মোজো আনতেন, আর কি কোম্পানি নিয়ে আসছেন। আমি বললাম কয়দিন পর ঠিকই খাবা, এই ঠিকই হলো। মানে কয়দিন কি অবস্থা, এই কোক খাবে না, কোক আনবে না, অন্য কোক নিয়ে আসবে, আর এখন আবার সেই কোক আনা শুরু হয়েছে। বাঙালিরা কোনো জিনিস পেলে সেটাকে নিয়ে অনেক বেশি কাহিনী শুরু করে, তারপরে কয়দিন পরে সেটা ভুলে যায়, বুঝতে পারছো? কোকটা আনার পরে ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছিলাম। বাবরা তো বলেছে জায়ান্টকে কোক দেওয়া যাবে না। কোক, দুধ, তারপরে শসা, টমেটো এসব কোনো খাবারই দেওয়া যাবে না, দই। তো বলতেছে কোক আনছি, কোক ওকে দিবা না। জায়ান তো কিছু বলে না, জায়ান চুপ করে আসে। কালকে নেবুরাজির দিদিকে দেরি হয়ে গেছিলো রাতে বেলা, তো বের হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো গিয়ে দেখে উনি দোকানে দাঁড়িয়ে আছে। তো চিল্লে আমার সাথে করতেছে, তুমি এত দেরিতে কেন আসছো, এখন কেন বেরিয়েছো, এরা কি করছো? তারপর বললো তুমি যাও গা, আমি জায়গাকে নিয়ে আসতেছি। তো উনি তখন জায়গাকে নিয়ে আসার সময় এই বরকুটটা নিয়ে এসেছেন, আর জায়গাকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে ও খাওয়া যাবে না। জায়ানও বুঝেছে, ওকে ওর আবু যেভাবে বুঝায় ও সেভাবে বুঝে, কিন্তু আমাকে এসে পরে বলে, বুঝছো? বাবার সামনে কিছু বলে না। যাই হোক, ও চুপ করে দাঁড়িয়েছিল, ওর কাছে খুব খারাপ ছিল, আমিও চেহারা দেখে বুঝতে পারছিলাম। বেচারা কোক খুব পছন্দ করে, কিন্তু উনি তো জায়ানকে কোক দিল না। ওর সামনে খেলো, সায়রা খেলো, সবাই খেলো, ও চুপ করে বসেছিল। ও একবার বলেনি যে বাবাকে কোক দাও। তো আমার কাছে আসছে, আমি বললাম থাক, চুপ করে থাকো, আমি তোমাকে পরে কোক খাবো, বাবা যাক, তুমি এখন চুপ করে থাকো। এরপরে সে চুপ করেছিল। আমার ছেলেটা না মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, বুঝছো আপুরা? আমি যেভাবে বলি না ও সেভাবেই শুনে, মানে যেভাবে যেটা বলি ও সেভাবে সেটা শুনে। ও না খুব বেশি মানে তাফালিং করে না, খুব বেশি চিল্লায় না যে আমাকে এটা দেওয়া বা এটা দেওয়া লাগবে। একটু সুন্দর করে বুঝিয়ে বললে ও সেটা বোঝে, কিন্তু সায়রা সেটা বোঝে না।
সায়রা আব্বা চেঁচিয়ে শুরু করলে আর থাম না। তবে ইদানিং একটু কমে গেছে। যখন বলি জান তো এমন করো না, তুমি কেন এমন করো, তখন একটু চুপ থাকে। তখন একটু চেঁচিয়ে কম করে আর কি। আচ্ছা কেমন মানুষ দেখো, উনি জানে যে ছেলে সমস্যা, ছেলেকে কোক খাওয়াবেন না, ছেলে কোক খেলে সমস্যা হবে, তাহলে উনি কেন এত বড় একটা কোক নিয়ে আসলেন? একটা ছোটো কোক আনলে তো পারেন। আগে তো সবসময় ছোটো কোক নিয়ে আসতেন, তখন তো জান খেত। আর এখন জান খাবে না, এত বড় একটা কোক নিয়ে এসেছেন, এটা কোনো কথা হইলে বলো তো আপুরা? আমি অনেকে বলেছিও, কিন্তু উনি বলতেছে গ্লাস ফ্রি দেওয়ার জন্য নিয়ে আসছি। এটা কোনো গ্লাস হলো? এর থেকে সুন্দর গ্লাস কম টাকাতে কিনতে পাওয়া যায়। এই গ্লাস তো ফ্রি দিলেও আমি আনতাম না। মানুষ আরও সুন্দর সুন্দর গ্লাস ফ্রি দেয়, সেগুলো নিয়ে আসলে হইতো। সিলিন্ডার চুলায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, এখন তো আর কালি সমস্যা নেই, এখন দেওয়া যায় সব কিছু। আর এই ফাঁকে ইডি চুলায় ভাজা পড়ার কাজগুলো করে নিচ্ছি। অনেক শান্তি লাগতেছে আজকে, আজকে মনে ইচ্ছে মতন চুলাগুলো ইউজ করতে পারতেছি। তবে এই সিনা চুলায় তাপ অনেক বেশি, মানে একদম কম দিলেও হয় না, মানে লেগে যায় নিচে, তাই বারবার না দিতে হয়। গ্যাস তো নেই, গ্যাসে তো কোনো খবরই নেই। মাঝখান দিয়ে রাতেবেলা আসে 12টার সময়, তারপর আবার চলে যায়। সকালে থাকে আবার থাকে না, এখন তো আরও নেই। মানে এক সপ্তাহ ধরে গ্যাস আসেই না। এই সিলিন্ডার চুলাটা কিনে আমার যে কী উপকার হয়েছে জানো না পুরা? একে তো কালি যাবে না, তার মধ্যে আবার সব কিছু খুব দ্রুত হয়ে যায়, বুঝছো? মানে পানি গরম করে দিলে খুব দ্রুত পানিটা গরম হয়ে যায়, সময় লাগে না, বুঝছো? মানে সবগুলো কাজ খুব দ্রুত হয়ে যায়। আবার তাপটাও কম বেশি করে দেওয়া যায়, সমস্যা হয় না। এলইডি চুলা একটু স্লো, মানে এটাতে রান্না করতে একটু সময় লাগে, সব কিছু করতেই সময় লাগে। ওইদিকে আবার সিলিন্ডার চুলা খুব দ্রুত, মানে খুব স্পিড। তারপর আমি চেষ্টা করি যে ওটা একটু কম ইউজ করার, যেহেতু গ্যাস বেশি খরচ হয়, তাই ম্যাক্সিমাম কাজ আমি ইলেকট্রিক চুলায় করি। তবে হ্যাঁ, যখন দেখি যে কাজগুলো দ্রুত করা দরকার বা সময় নেই, তাতে করে কাজ শেষ করতে হবে, তখন আমি সিলিন্ডার চুলা ইউজ করি। দুইটার একসাথে কাজ শেষ করে ফেলি। ইলেকট্রিক চুলায় দস্তা করাতে ভাজা পোড়া করতে কত বেশি মজা লাগে, কত বেশি আরাম লাগে। পুড়ে না, বেশি সময় রাখা যায়, খুব বেশি হিট দেই না, তারপরও যতটুকু হিট দেই অতটুকু হিটে সুন্দর হয়ে যায়। যখন দেখি যে একটু বেশি কার হয়ে গেছে, তখন হিটে একটু কমিয়ে দিই, ব্যাস। কিন্তু গ্যাসের বা সিলিন্ডার চুলায় সেটা করা যায় না, মানে হিটে একটু বেশি হয়ে গেলে পুড়ে যায়, তখন কমিয়ে দিলেও লাভ হয় না। চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হয়, নাহলে সেই প্রভাবটা সহজে যায় না। কি সুন্দর আমি আরামে দুই চুলায় কাজ করতেছি জানো। বাবু জানো না যে আমি এই চুলায় কাজ করতেছি। ওনাকে না জানিয়ে জানো কত ভালো হয়েছে, কত আরামে আছে, কত শান্তিতে আছে। যদি জানতো উনি, তাহলে কত ঝামেলা করতো, বিশেষ করে রাতের বাসা আসলে কত কাহিনী করতো। পিক আওয়ার, অফ পিক আওয়ার, এত টাকা বিল আসে, 100 টাকা বিল আসে। এখন থেকে চুপচাপ, এখন কিন্তু কোনো কথা নাই। এখন বিল আসে, কিছু বলে না যে বিল বেশি আসে কেন, বিল কম আসে কেন। আর আগে যখন আমি এটি চুলা ইউজ করছিলাম, তখন কত কথা, কত কাহিনী, তোমার চুলার জন্য বিল বেশি আসে, তুমি সারাদিন চুলা ইউজ করো এই কারণে বিল বেশি আসে, তুমি গ্যাস ইউজ করো না, মানে আরও কত কাহিনী জানো না। এই কারণে অনেক কিছু বলতে হয় না, না বলে সংসারে শান্তি বজায় থাকে। আমরা অনেক মেয়েরা না এটা বুঝি না, বুঝছো? আল্লাহ দেখাইয়া, পিড়ি দেখাইয়া সব কিছু বলে দিই, আর বাসটা আমরাই খাই, বুঝছো? বাস খাওয়ার পরে আমাদের শিক্ষা হয়, এর আগে আমাদের শিক্ষা হয় না। সবাইকে বলছি না, মানে কিছু কিছু মেয়েরা আছে, মানে ম্যাক্সিমাম মেয়েরা এরকম, বুঝছো? সব কথা স্বামী কাছে বলে দেয় আর বাসটা খায়। দেখো বেগুনগুলো কি সুন্দর ফুলেছে। গতবার তো বেসন পাতলা হয়ে গিয়েছিল, আজকে আবার বেসন একটু ঘন করে নিয়েছিলাম, তো একটু ফুলে গিয়েছে। বেসন ঘন করলেই চপগুলো ফুলে ওঠে, দেখতে ভালো লাগে। আর ডুবোদের ভাত তো আরও বেশি সুন্দর লাগে দেখতে। 5 কেজি তেল শেষ। বাবা বলতেছে আর তেল আনবেন না, বাজারে তেল নেই, তেলে শখ বলছে তেল ছাড়া খাও, তেল দিয়ে খাওয়া খাওয়া লাগবে না। আমি বলছি তেল না আনলে খাবার খাওয়া বন্ধ, তেল না আনলে কোনো খাবার রান্না করা হবে না। যদিও আমার কাছে 1 কেজি তেল স্টক করা আছে, তারপরে বললাম তেল আনতে। স্বামীকে বুঝছো, ছাড় দেওয়া যাবে না। স্বামীকে ছাড় দিলেই ওরা আরও বেশি পেয়ে বসে। সবসময় ওদেরকে টাইট দিয়ে রাখতে হবে, না হলে আমাদেরকে পরে ঝামেলায় পড়তে হবে। হাতে টাকা যা ছিল সব টাকা শেষ। এখন আবার কষ্ট করেই 300 টাকা জমিয়েছি। ভাবতেছি জানার জন্য পাঞ্জাবি কিনবো, কিন্তু পাঞ্জাবি কেনা টাকা হবে কি না বুঝতেছি না। এদিকে আবার ফলফ্রুট খেতে ইচ্ছে করে, ফলফ্রুট কিনলে তো টাকা খরচ হয়ে যায়, শাকসবজি কিনলে টাকা খরচ হয়। কী করবো বলো তো আপুরা? আর ভালো লাগে না, টাকা পয়সা ছাড়া জীবন অন্ধকার হয়ে যাচ্ছে। স্কুলটা যে কেন বন্ধ হলো, যদি স্কুলটা খোলা হতো তাহলে আমি কত টাকা পেতাম। ইস, কেন যে বন্ধ হলো। এত বড় একটা কোক না এনে উনি যদি একটা তরমুজ নিয়ে আসতো, আর ছোটো একটা কোক আনতো, তাও তো হইতো। এখন তো তরমুজ দাম কমে গিয়েছে। বা একটা পেঁপে নিয়ে আসতো, তাও তো হইতো। কী আনলো? এই কোক খেয়ে কি কোনো পুষ্টি হয় বলো? এই কোক খাওয়া কোনো পুষ্টি নেই, তারপর যদি কেন আনলো? আমি অনেকে বলেছিলাম যে বাচ্চারা তো কোক খেতে চায়, তুমি ওদের জন্য একটা কোক নিয়ে এসো। আমি বলি নেই যে এত বড় একটা কোক নিয়ে আসো। পুরুষ মানুষেরা বুঝছো আজার কামে টাকা খরচ করে। টাকা খরচ করে না, আবার খরচ করলে অনেক বেশি করে ফেলে। যেটা দরকার নেই সেটাও নিয়ে আসে। পুঁশাকের চপ ভাজতেছি, দেখো কত সুন্দর ফুলিয়ে উঠেছে। পুঁশাকের চপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কতদিন পরে যে খাচ্ছি। রমজান মাস আসলেই এই পুঁশাকের চপটা খাওয়া হয়, না হলে কিন্তু খাওয়া হয় না। কতগুলো পুঁশাকের পাতা আমি আলাদা করে পলিথিনে ভরে রেখে দিয়েছি, প্রতিদিন ইফতারের সময় বেজে খাবো। আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি হিসাবি, বুঝছো? আমরা মেয়েরা সহজেই কিন্তু টাকা পয়সা অপচয় করি না, নষ্ট করি না। যেটা দরকার সেটা কিনি, বুঝে শুনেই কিনি। খুব বেশি কিনি না, আবার খুব কমও কিনি না। এই দিক দিয়ে আমরা আবার ঠিক আছি, বুঝছো? আর পুরুষেরা তার উল্টো, মানে ইচ্ছা মতো খরচ করবে, কিনবে, আর দিন শেষে বলবে তোমাদের চাহিদা পূরণ করতে গিয়ে সব টাকা খরচ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা কি বলেছি যে এতগুলো কিনে নিয়ে আসতে? আমরা কি বলেছি যে এতগুলো টাকা খরচ করতে? টাকাটা আমাদেরকে দাও, আমরা খরচ করে দেখাই কীভাবে টাকা পয়সা খরচ করতে হয়, কীভাবে সংসারের জন্য সব কিছু আনতে হয়। তোমরা তো কিছুই আনতে পারো না, একটা আনো আরটা আনো না। রে বাবা, সেটা করবে না। অন্য মানুষকে টাকা দিবে, কিন্তু নিজের বউকে টাকা দিবে না, ঘরের মানুষকে টাকা দিবেন না, তাহলে তা লস হয়ে যাবে, বুঝছো? কি যে একটা মানুষের পাল্লায় পড়েছে আমি আপুরা জানো না।
মাঝে মধ্যে ইচ্ছা করে বুঝছো নিজের মাথা নিজে বাড়ি দিই, এত বেশি রাগ লাগে। কিন্তু বাচ্চাদের জন্য কিছু করতে পারি না, ওদের মুখের দিকে তাকিয়ে আমি আর সেভাবে করে কিছু করতে পারি না। আমরা মেয়েরা আসলে অনেক বড় অসহায় বুঝছো, চাইলেই আমরা সব কিছু করতে পারি না। প্রতিবাদ করি, তারপরও সেটাকে খুব বেশি বড় করতে পারি না। খুব বেশি বড় করলে সংসার অশান্তি সৃষ্টি হয়। সংসার অশান্তি হলে তো আমাদেরই ক্ষতি, ওদের কোনো ক্ষতি নেই বুঝছো, সব ক্ষতি আমাদের মেয়েদেরই হয়। আর আমাদের মেয়েদের ক্ষতি হলে তো সেটা বাচ্চাদের উপরেও পড়ে। তো সব কিছু মিলিয়ে আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিছুটা হলেও মানিয়ে নিতে। তারপর অনেক সময় পারি না, রাগ হয়, ঝগড়া হয়। মানুষ তো বলো, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। মুখ বুজে বেশি সহ্য করলে সেটা আবার বেশি পেয়ে বসে বুঝছো, সেটাও করা যাবে না। মানে কি যেটা ঝামেলায় পড়ে যাই আমরা বুঝছো। আপুরা লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো? প্লিজ আপুরা একটা লাইক করে দাও। গত ভিডিওতে তো কোনো লাইকই পেলাম না, এত সুন্দর একটা ভিডিও ছাড়লাম, এত শখ করে চুলা কিনলাম, বাট তোমরা কেউ লাইকই করলে না, এটা কোনো কথা হইলো বলো তো? কমেন্টসও তো আমি পেলাম না। আচ্ছা, এত কষ্ট করে ভিডিও আপলোড করি, তোমরা কেন লাইক করো না, কেন কমেন্টস করো না? তোমাদেরকে কেন বলতে হয় যে লাইক করো, কমেন্টস করো? বিশেষ করে তোমরা যারা আমরা ভিডিও সবসময় দেখো, আমরা যারা পছন্দ করো, তারা তো করতে পারো, তারাও করো না। অথচ প্রায় সময় কিছু আপু কমেন্টস করো যে আপু তুমি প্রতিদিন ভিডিও কেন আপলোড করো না, তোমার ভিডিও প্রতিদিন দিতে খুব ইচ্ছা করে। কীভাবে করবো বলো? তোমরা লাইক করো না, কমেন্টস করো না। একটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যদি ভিউজ না হয়, লাইক কমেন্টস না হয়, তাহলে কি ভালো লাগে বলো? তাহলে কি ভিডিও ছাড়তে ইচ্ছা করে বলো? তোমরা অন্তত যারা আমাকে পছন্দ করো, ভালোবাসো, তা অন্তত আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, তাহলে তো আমার কাছে ভালো লাগবে আপুরা, তাহলে তো আমি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য আরও বেশি উৎসাহিত হব। কিন্তু তোমরা সেটা করো না। আজকে ভিডিও আপলোড করলাম, আপলোড করার পর দেখি যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ভিউসই নেই, 10টা 12টা ভিউস। এটা কোনো কথা হইলো? তোমরা সবাই আমার ভিডিও দেখতে চাও, আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো, অথচ ভিউস নাই। আমি এটুকু তো বলতে পারি যে যারা আমাকে ভালোবাসে তারা শখানেক না হলেও তার ধারে কাছে তো থাকবে, তাই না? সেটাও দেখি না আমি। এগুলো দেখলে বুঝছো কাজ করার উৎসাহ আগ্রহ দুটোই হারিয়ে ফেলি। তোমরা জানো না আমি কত কষ্ট করে কাজ করি, আমি আসলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর আমি এই মুহূর্তে অনেক একটা মানে কি বলবো, মানে খারাপ পরিস্থিতির মধ্যে আছি, অনেক একটা খারাপ সমস্যার মধ্যে আছি, তোমাদেরকে বলতে পারতেছি না। অনেক সমস্যার মধ্যে আছি, তারপরেও তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, বাট তোমরা না লাইক না কমেন্টস, ভিউ কথা তো বাদই দিলাম। তোমরা যদি সেটাও করতে আমার কাছে ভালো লাগতো, বাট তোমরা সেটাও করো না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা কী চাও বলো? তোমরা কি চাও আমি প্রতিদিন ভিডিও আপলোড করি? এটা কি তোমরা চাও? অনেকেই চাও, ঠিক আছে, কেউ বলো কেউ বলো না। তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, এবং যদি পারো তাহলে শেয়ার করো। সেটা করলে আমার জন্য অনেক ভালো হবে। আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো, আর তোমরাও আমার ভিডিও দেখতে পারবে। আমি কাজ করার জন্য আগ্রহ পাবো। দেখো, প্রতিদিন ভিডিও আপলোড করা কিন্তু সহজ কথা না বুঝছো। মনে করো যে কন্টেন্ট তৈরি করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। আর প্রতিদিন তো আর এক ধরনের ভিডিও শ্যুট করা যায় না, প্রতিদিন তো আর এক ধরনের কাজ দেখানো যায় না। দেখা গেলো যে অনেক কিছু করতে হয় যেগুলো আসলে না করলে হয় না। আর তাছাড়া নিজের কাছেও ভালো লাগে না যে আমি এটা দেখাবো ওইটা দেখাবো না, তখন আর ভালো লাগে না বুঝছো ভিডিও শ্যুট করতে। যে কাজগুলো আমাকে করতে হয় বা যে কাজগুলো করলে আমার কাছে ভালো লাগে, সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করি। সেগুলো করতেও কষ্ট হয়। এই যে আজকে একটা আইটেম বানাবো বা তৈরি করবো, সেটা বানাতে হয়, সেটা বানাতে গেলে ভিডিও শ্যুট করতে হয়, তোমাদেরকে দেখাতে হয়। তো সেগুলোও করতে সময় লাগে, তাই না? তোমরা যদি আমাকে উৎসাহ না দাও, তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্টস না করো, তাহলে আমি কীভাবে এই কাজগুলো করবো বলো? কীভাবে আমি সামনে আগাবো তোমরা বলো? বর্তমানে আমি খুব মানসিক স্ট্রেসের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। মানসিকভাবে আমি খুবই মনে করো যে কী বলবো তোমাদের কাছে বলতে পারছি না, খুবই কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্টস না করো, তাহলে মনে হয় না আমি ভিডিও আপলোড করতে পারবো, কারণ আমি এখন সেই অবস্থায় নাই। মানে আমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে বুঝছো। আমি তোমাদেরকে কী বলবো আসলে আমি বুঝতে পারছি না, তোমাদেরকে আমি কীভাবে বলবো এই কথাগুলা। তোমরা শুনলে কি মনে করবা, কি বলবা আমাকে, কিভাবে আমার সাথে কথা বলবা? আসলে এই সব কিছু ভেবে আমি আসলে কিছুই করতে পারছি না, বলতে পারছি না। মানে আমি আসলে নিজেকে নিজে ঠিক করতে পারছি না, নিজে আসলে আমি স্টেবল হতে পারছি না যে তোমাদেরকে কি বলবো। এইদিকে হাতের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে কিছু কিনবো, মনটাকে ভালো করবো বা কোনো কিছু রান্না করে খাবো, সেটাও করতে পারতেছি না। যাই হোক, তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্টস করো আপুরা। আমি মানসিকভাবে খুবই স্ট্রেসের মধ্যে আছি আপুরা। প্লিজ আমার সাথে এরকম করো না, তাহলে আমি মনে হয় কাজ করতে পারবো না। মানুষের জীবনে এমন অনেক কিছু আছে যা মানুষ কাউকে বলতে পারে না বা কারোর কাছে শেয়ার করতে পারে না। শেয়ার করলে নিজেই অনেক সময় ছোট হয়ে যায় বা নিজেও অনেক কাছে খারাপ হয়ে যায়। কিন্তু সেই যে কোনো পরিস্থিতিতে আছে, এটা আসলে সে ছাড়া কেউ বুঝতে পারে না। সবাই শুধু বাইরের রূপটা দেখে, ভিতরের রূপটা কেউ দেখে না। সবাই শুধু বাইরের সুখটাই দেখে, ভিতরে যে কত কষ্ট আছে সেটা কেউ দেখে না, দেখতে চায়ও না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মানসিকভাবে তো আমি স্ট্রেসে আছি, শারীরিকভাবেও আমি একটু অসুস্থ আছি বুঝছো আপুরা। যাক, এই বিষয় নিয়ে আর কথা বলবো না, কথা বললে কথা বাড়বে, তখন মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। মেজো ভাবি 4 বাচ্চাকে ঈদের জামা কিনে দিল, আলহামদুলিল্লাহ। কখনো ভাবতে পারিনি যে উনি এবারে বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনবে। উনি প্রায় সময় কিনে, কিন্তু গত 2-1 বছর ধরে আর কেনা হয়নি। আর আমি আশাও করিনি, যেহেতু বাচ্চা বেশি, কিনতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে, তাই আমি সেভাবে করে আশা করিনি। যখন শুনলাম যে উনি কাপড় কিনেছে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে বাসায় এসে কাপড়গুলো নিয়ে যাস, আমি তো অসুস্থ যেতে পারতেছি না, তুই এসে নিয়ে যাস। আমি বলছি ঠিক আছে ভাবি, আমি এসে নিয়ে যাবো। তো ফোনে বলতেছে বেশি দামি কাপড় কিনতে পারিনি, কিছু মনে করিস না, আমাদের সামর্থ্য তাই কিনছি। আমি বলেছি কাপড় পরতে পারলেই হয়েছে, কাপড় পরে বাইরে বাচ্চা ঘুরতে পারলেই হয়েছে। সেটা তো বলতে পারবে তাই না?
বলেছে হ্যাঁ পারবে, সেটা তো সমস্যা নেই। ঈদে কেউ খুশি হয়ে কাপড় দিলে সেটা দামি হোক কম দামি হোক সেটা কোনো ব্যাপার না, কাপড় দিয়েছে এটাই বড় কথা। কজনকে দেয় বলো আপুরা। পুষকে তরকারিটা রান্না করা হয়ে গেল, তরকারিটা খেতে যা হয়েছে জানো না, এই তরকারিটা দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে, ক্রেভিংস বেড়ে গিয়েছে। তো আমি আসলে সময় করে ভাই বাসায় যেতে পারতেছিলাম না, বুঝোই তো অনেক কাজ থাকে, চাপ থাকে, এদিকে আবার চ্যানেলে কাজ করতে হয়। তো ভাবি আবার বাসায় এসে কাপড় দিয়ে গেছে, অনেক কষ্ট করে আসলো। আমি বললাম ভাবি আপনি আসলেন কেন, আমি যেতাম, আপনি কেন কষ্ট করে আসলেন, আপনার শরীর খারাপ, আপনি অসুস্থ মানুষ। বলছে না না সমস্যা নেই, তুই ব্যস্ত মানুষ, আমি আসলাম কষ্ট করে। তো ইফতারি খেয়ে তোমাদেরকে কাপড়গুলো দেখাতে চলে আসলাম। সামাদ এবং জুনানের জন্য একই কালারের কাপড় নিয়ে আসছে, সারার জন্য নিয়ে আসতো কিন্তু সারা মাপে কাপড় পায়নি, ওর মাপে এই কালারের কাপড় ছিল না। সারার জন্য কাপড় এনেছে, তবে এই কালার না, অন্য কালারের, ডিজাইন একই। তবে ইয়েলো কালারের কাপড়গুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, সারার কাপড়টা আমার কাছে ভালো লাগেনি। ভাবিকে বলেছে ভাবি কাপড়টা আমার কাছে ভালো লাগেনি, সারা বলছে আমার পছন্দ হয়েছে, আমি পরবো। এই দেখো এটা কি দিয়েছে, এই ফুলটা আমার কাছে ভালোই লাগেনি, এটা একদম ফালতু হয়েছে, এটা বাচ্চারা খুলে ফেলবে। সুন্দর একটা কাপড় ফুল দিত সেটাও হতো। আসলে কেনা কাপড় কত আর কি করা যায় বলো, নিজের ইচ্ছা মতো তো আর ডিজাইন করা যায় না, যা দোকান থাকে সেটা কিনে আনতে হয়। তবে এটা আমার কাছে ভালো লাগেনি, এটা একদম খ্যাত লেগেছে আমার কাছে। জামাগুলো খুব সুন্দর হয়েছে, মাপা একদম ঠিক আছে, আগের বছর পরতে পারবে। সাদাকে এই জামাটা পরিয়েছিলাম মাপটা দেখার জন্য, বাবা জামা পরে সে কি খুশি, জামা খুলতেই চায় না, মানে কান্নাকারি করে অবস্থা খারাপ। পরে লাস্টে অন্য জামা পরিয়ে এই জামা খুলে নিয়েছি। ভাবি বলতেছে জামা খুলো, আমি বলছি জামা খুলো না, সে জামা খুলবে না, এই জামা সে পরে থাকবে, পুরা ঘর হাঁটবে, অনেক খুশি সে। ছোটো মানুষ জামা পেলে খুব খুশি হয়। সেই ভয়ে জুদেনাকে আর পড়ায়নি, যদি জুদেনা এরকম করবে না তারপরও ওর দেখা দেখি যদি করে, সেই কারণে ওকে আর পড়ায়নি। ইদানিং জুদান্না বুঝছো, ওর দেখা দেখি অনেক কিছু করে, মনে করো যে ওকে কোনো খাবার দিলে সে খাবারটা ওকে দেওয়া লাগবে, সেম খাবার দেওয়া লাগবে, বুঝছো, চেঞ্জ করে দিলে হয় না, ঝগড়া লেগে যায়। আমার শান্তশিষ্ট মেয়েটা ওর মতো হয়ে যাচ্ছে, বুঝছো, কোনো কিছু না পেলে চেঁচিলি করে কান্নাকাটি করে, ও যেমন করে জুদানাও সেম করে, বুঝে না, বাচ্চা মানুষ দেখে শিখে, ও সেরকম করতেছে, কী করবো বলো, ওদেরকে একসাথে রাখি, আলাদা করে রাখা যায় না, পাগুলো আনে ময়লা ধরে, এটা সেটা ধরে, আবার ওটা সেটা খায়, তো এই কারণে আসলে ওর দিকে আমি খেয়াল রাখতে পারি না, তাই ওকে ওই ঘরে রেখে দিই বাচ্চাদের সাথে। ইদানিং আবার দুধও কম পায়, দুধ পায় না বলতে গেলেই চলে, মানে খুব কম পায়, আমি খাবার খেলে একটু পাই, তারপর আর পায় না। তো আমার কাছে আসলে বুঝছো বাবা শুধু দুধ খেতে চায়, আর দুধ না দিলে সে চেঁচিয়ে করে কান্নাকাটি শুরু করে দেয়, তো আমি কীভাবে ওকে বারবার দুধ দিব। ফিটার দুধও খায় না, ওটা দিলেও সে খায় না, ও যে যখন সাদা খায় দেখে তখন ও একটু খায়, মানে ওর সময় একটু খায়, এছাড়া সে খেতে চায় না। খিচুড়িটা একটু খায়, মানে যখন তার ইচ্ছা হয় আর কি, তাও খুব কম খায়, বেশি খিচুড়ি খায় না। ভাত তো সে খেতেই যায় না, তাকে ভাত দিলে সে একটু খায়, তারপর সব ফেলে দেয়। তবে এখন ঠিক করেছি ওকে খিচুড়িটা না খাইয়ে ভাত খাওয়ার অভ্যাস করাবো, নরম করে ভাত চটকে ওকে খাওয়াবো, দেখি খায় কি না, কয়দিন না খেয়ে থাকবে, একদিন একদিন ঠিকই তো খাবে। জুদানা এবং সাদাকে একসাথে খাওয়ালে অনেক ভালো হবে, আমার কষ্টটা অনেক কমে যাবে, দুজনকে আলাদা করে খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায়। দেখো এই জামাটা সারাজন নিয়ে এসেছে, কেমন কালার দেখছো, মানে গাঢ় মেরুন কালার, মানে এই কালারটা নাই না, অন্য কালারটা আনলে তো হতো, সাদা কিংবা ব্ল্যাক তাও তো হইতো, একদম গাঢ় মেরুন কালার। যদি এটা রেড হইতো তাহলেও ভালো লাগতো, মানে আমার কাছে ভালো লাগে না, সারার কাছে যে কীভাবে ভালো লাগছে আমি জানি না। ছোট মানুষ এত কিছু কি আর বুঝে, জামা পেয়ে অনেক খুশি হয়ে গেছে, জামা তো পায় না, সারা বছর তো আর ওদেরকে জামা কিনে দিতে পারি না। বাবার বউ বছরে একবার ঈদে আসলে জামা কিনে দেয়, তাও অনেক কাহিনী করে। এবারে বলতেছে ঈদের জামাগুলো কিনবে না, জাহানি পেছনে বহুত টাকা খরচ হয়েছে, জাহানিকে ডাক্তার দেখিয়েছে, কাপড় চোপড় কিনবে না, মানে এরকম তো প্রতিবারই বলে, এবারও বলতেছে। জানি না, আমি বলতেছি যে জামা কিনতে হবে, সারা বছর তো কিনো না, বছরে একটা দিন কিনবা, তাও এত ঝামেলা করো কেন। আচ্ছা ভাবি যে কাপড় দিয়েছে এটা কিন্তু উনি জানে না, বুঝছো, উনি জানলে কিন্তু জীবন ওদের জন্য কাপড় কিনবে না, বুঝছো, যদি শুনে যে মেজাবি কাপড় দিয়েছে তাহলে বলবে ব্যাস কাপড় তো আছে আর কাপড় লাগবে না। বলবো, তবে এখন না, ঈদের পরে বলবো, ঈদের পরে যখন উনি কাপড় কিনে দেবেন তারপরে বলবো, তার আগে কিছু বলবো না। যদিও ওই সময় বললো চেঁচারি করবে যে তুমি কেন আমাকে বলে না, শুধু শুধু কেন আমাকে দিয়ে এত টাকা খরচ করালে, টাকা ওর সাথে লাগবে, মানে এরকম ঝামেলা তো করবেই। এত হিসাব করলে হয় না, বুঝছো, সারা বছর কিছু কিনে দেন না, একটা কাপড় চোপড় কিনে দেন না, সেই মানুষ ঈদের দিন কাপড় কিনবে তাও তো হিসাব করে, তাও তো ঝামেলা করে। আমি তো বলি নাই যে হাজার হাজার টাকা কাপড় কিনে দাও, তোমার যত সামর্থ্য আছে তুমি ওর সামর্থ্য অনুযায়ী কাপড় কিনে দাও, তাতেই আমি খুশি, বাচ্চারা খুশি হবে। না, উনি কি কম টাকা দিয়ে কাপড় কিনবে, উনি শোরুম থেকে দামি দামি কাপড় চোপড় কিনবে, দাম বেশি দিয়ে কাপড় চোপড় কিনবে, তারপর আমাকে দেখাবে, আমাকে শোনাবে। আচ্ছা আমি কি কখনো বলেছিলাম যে তুমি দামি কাপড় চোপড় কিনো, আমি কখনোই বলি নেই, তারপরেও সে আমার সাথে এরকম করে, বুঝছো, আমাকে দেয় খোটা, আমার সাথে চেঁচিলি করে। নিজে দামি কাপড় কিনবে, পরে আবার আমাকে বলবে তোমার মেয়ে বাচ্চার জন্য কাপড় চোপড় কিনেছি, আমার টাকা সব খরচ হয়ে গেছে, তোমার জন্য কিনেছি, আমার টাকা খরচ হয়ে গেছে, তোমার জন্য কিনলাম, আমার জন্য কিছু কিনতে পারিনি, আমার জন্য কেউ কিছু কিনে না, মানে অনেক কথা, বুঝছো। জায়নার জন্য এই গেঞ্জিটা ভাবে এনেছেন, গেঞ্জিটা একটু ছোটো হয়ে গিয়েছে, মানে পরতে পারবে, তবে বেশি দিন পরতে পারবে না। মেয়েদের কাপড় চোপড় তো মেয়ের আগামী বছরে পরতে পারবে, কিন্তু জায়নার কাপড় আগামী বছর তো দূরের কথা, 6 মাস পরেও পরতে পারবে না, ছেলেরা তো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। যাই হোক আমি অনেক খুশি হয়েছি, ভাবে ওদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসে, ভালোবাসা দিয়ে কাপড় নিয়ে এসেছেন, এটা অনেক বড় কথা, বাচ্চারা পরবে, তো অনেক খুশি আমি।
এখন বাবার আব্বু ঈদের আগের দিন কাপড় আনলেই হয়, না হলে যে বাচ্চাদের ঈদটা মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাবে কেন বলতেছি, কারণ এবার ঈদে আমি তো কোনো কাপড় দেইনি। বাবা যদি না দেয় তাহলে কি হয় বলো? বাবা মারা যদি ঈদের কাপড় না দেয় তাহলে বাচ্চা কীভাবে আনতে পারবে বলো? কীভাবে ওরা খুশি হবে? একটু দুঃখিত হবেই। সেটা আমি চাচ্ছি না। তাছাড়া কোরবানি দিয়ে বাচ্চাদেরকে মনে হয় আমি কোনো কাপড় দিতে পারবো না, তারপরেও চেষ্টা করবো দেওয়ার জন্য, মনে হয় পারবো না। কখন কি হয় এটা তো আমরা কেউ বলতে পারি না। আমরা সবাই আসলে ভাগ্যের হাতে বন্দি। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।